তো আমরা আজকে যে লেসনটা দেখব সেই লেসনটা হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। আমাদের মনে আছে যে আমরা লেকচার 2-তে আমি লেসন 2-তে যখন পড়তেছিলাম 9টা স্টেপ আমরা পড়ে আসছিলাম, যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের 9টা স্টেপ দেখে আসছিলাম। সেই 9টা স্টেপের ভিতরে একটা স্টেপ কিন্তু ছিল ফিজিবিলিটি অ্যানালাইসিস। আর তখন আমি বলেছিলাম যে ফিজিবিলিটি অ্যানালাইসিস নিয়ে ডিরেক্টলি আমরা আলাদা একটা চ্যাপ্টারই পড়বো। তো সেই চ্যাপ্টারটাই আমরা আসলে আজকে আমরা দেখবো। দেখি যে আমাদের আসলে ফিজিবিলিটি অ্যানালাইসিস নিয়ে আমাদের চ্যাপ্টারটার ভিতরে আসলে কি আছে। তো প্রথমেই আমি বলে নিই, আমি মাঝখানে যদি কোনো কারণে যদি সাউন্ডে প্রবলেম হয় অথবা কোনো কারণে নয়েজ আসে একটু ইয়েতে দেখবা, কারণ আমার পাশের বিল্ডিংয়ে কাজ করতেছে, একটু নয়েজের প্রবলেম হচ্ছে আমি পুরো বাসায়। তো তোমাদের যদি একটু নয়েজের একটু প্রবলেমও হয় আমাকে বলবা, আসলে নয়েজটা কিছু করার যাচ্ছে না আসলে, ঠিক আছে? ওকে, সো যেই লেসনটা নিয়ে আমরা শুরু করছিলাম ফিজিবিলিটি অ্যানালাইসিস, পরে আমরা একটু দেখি যে পুরো লেসনটার ভিতরে আমাদের আসলে কি আছে। আমরা কিছু দেখবো যে একটা সিস্টেমের ভিতরে কিভাবে কাজ করার জন্য কিভাবে ইনফরমেশনের সিস্টেমটা ডিজাইন করার জন্য কিভাবে একটা গোল সেট করতে হয়, সেই গোলটা কিভাবে ইউজারদের জন্য প্রবলেম সলভ করার জন্য অল্টারনেটিভ সলিউশন দিয়ে কিভাবে সেটার গোল সেট করতে হয়, এবং সেটার জন্য কিভাবে ইমপ্লিমেন্টেশনের জন্য অল্টারনেটিভ সলিউশনে বের করতে হয়, এবং লাস্টে আমরা দেখবো কিছু কস্ট বেনিফিট এবং কিভাবে একটা প্রপোজাল তৈরি করা হয়। তার মানে আমরা কিছু দেখবো সেটা হলো যে একটা ফিজিবিলিটি অ্যানালাইসিসের যে প্ল্যানগুলো করা থাকে সেই প্ল্যানগুলোর মধ্য থেকে কোন প্ল্যানটা আসলে বেস্ট, এবং সেই প্ল্যানগুলোর ভিতর থেকে তাদেরকে নিয়ে আবার স্টাডি করা যায় সেটার ভিতর থেকে এটার ভিতরে কি কি আমার গোল আছে, কি কি সাব গোল আছে, এই জিনিসগুলো বের করার উদ্দেশ্য আমরা লেসনগুলোর ভিতরে ঢুকলে আমরা আরো একটু বেশি ক্লিয়ার করব। প্রথমে আমরা একটু দেখে নিই যে ফিজিবিলিটি অ্যানালাইসিসটা ডেফিনেশনটা আমরা অলরেডি জানি, তারপর আমরা আবার একটু দেখে নিই কি ছিল। দেখো, feasibility analysis is the process of the determining whether a business idea is workable। মানে হচ্ছে আমরা যখনই কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে কাজ করি সেই বিজনেস আইডিয়াটা আমার জন্য ওয়ার্কেবল হবে কিনা, এবং আমার যতগুলো ইউজার আছে সেই ইউজারদের মধ্য থেকে প্রত্যেকের জন্য স্যাটিসফ্যাকশন লেভেলটা আসবে কিনা, আমি যে বিজনেসটা নিয়ে কাজ করছি সেই বিজনেসের আমার জন্য কতটুকু আউটপুট বা আউটকাম আসবে, সেই প্রসিডিউরটা বা সেই চিন্তাটা আমার আগে থেকেই করতে হবে। সেই স্টাডিটাই হতেছে আসলে ফিজিবিলিটি অ্যানালাইসিস। দেখো এখানে কি বলতেছে, feasibility analysis is the process of the determining whether a business idea is workable। আমি যে আইডিয়াটা নিয়ে কাজ করছি সেটা আসলে কতটুকু ওয়ার্কেবল হবে, সেটা কতটুকু ফ্রুটফুল হবে। আবার আমি যদি এইভাবে বলি, it is the preliminary evaluation of a business idea conducted for the purpose of determining whether the আইডিয়া ইজ ওয়ার্থ পারসিউইং। যেটা নিয়ে তুমি কাজ করবা সেটা আসলে কতটুকু অ্যাচিভ হবে সেটার আগে থেকেই স্টাডি করার যে ব্যাপারটা সেটাকে আমরা আসলে বলতেছি ফিজিবিলিটি অ্যানালাইসিস। সেটা করার জন্য আমাদেরকে ছয় ধরনের টেস্ট আমাদের করা লাগে। একটা হচ্ছে অপারেশনাল, একটা হচ্ছে যে কালচারাল, টেকনিক্যাল, শিডিউল ফিজিবিলিটি, ইকোনমিক ফিজিবিলিটি, লিগ্যাল ফিজিবিলিটি। আমি নামগুলো ধরে ধরে জাস্ট ওইরকম ভাবে যদি বলি, আমরা যেই মানে নিয়ে স্টাডিটা করছি তার মধ্যে থেকে আমাদের জন্য সেটা যে পরিমাণ ইয়ে আছে, যে কি বলে এমপ্লয়ি আছে, এবং যাদেরকে নিয়ে আমি কাজ করব এই মানে প্রজেক্টটার জন্য, সেই প্রজেক্টটা আমার জন্য অপারেশনাল হবে কিনা, যেই পরিমাণ এমপ্লয়ি আছে বা যতদিনের জন্য নিয়ে কাজ করার ব্যাপারটা আছে সেটা আমার জন্য অপারেশনাল হবে কিনা, সেটাই আমি সেটি স্টাডিটা আছে অপারেশনাল ফিজিবিলিটি। যেই নিয়ে কাজ করব সেটা সেই দেশের কালচারাল, সেই দেশের পলিটিক্যাল অথবা আদার্স কোনো মানে প্রবলেম হবে কিনা, লিমিটেশন আছে কিনা, সেটা করার জন্য কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এই স্টাডিটা করা হচ্ছে কালচারাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটি, যেই টুলসগুলো নিয়ে কাজ করব, আমার যেই টিম আছে সেই টিমের জন্য এই টুলসগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা, যেই টিমের যেই রকমের টেকনোলজি বা টুলসগুলো স্কিল আছে সেই স্কিলটা আমার জন্য এনাফ কিনা, এই স্টাডিটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। শিডিউল ফিজিবিলিটি, আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করব এই মুহূর্তে আমার ওই অন্য কোনো প্রজেক্ট আমার হাতে আছে কিনা, এটা ওভারল্যাপ হবে কিনা, যেই টাইমে এই প্রজেক্টটা শেষ করতে হবে এই টাইমের মধ্যে আমি কাজটা শেষ করতে পারবো কিনা, এই সাইড হচ্ছে শিডিউল ফিজিবিলিটি। যেই পরিমাণ বাজেট নিয়ে প্রজেক্টটা মানে পাস করা হয়েছে সেই প্রজেক্টের বাজেট এবং আমার যে মানে লোকবল বা আমার যে হিউম্যান রিসোর্স তাদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার ইকোনমিক্যাল বা ফিজিবিলিটি বেনিফিটের ব্যাপারটা আমার আসবে কিনা, কস্ট যেত পরিমাণ যাবে সেটার বেনিফিটটা আমার প্রপারলি আসবে কিনা, এই সাইডে হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি। আর লাস্টে হচ্ছে
গভর্নমেন্টের বা তত রকমের লিগেল ফিজিবিলিটি মানে গভর্নমেন্টের কোনো বাধ্যবাধকতা আছে কিনা, গভর্নমেন্টের কোনো রুলস রেগুলেশনে আমাদের জন্য প্রবলেম হবে কিনা, অথবা দুই কোম্পানির যে সমস্ত এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টগুলো প্রপারলি হবে কিনা, লিগেল এগ্রিমেন্টে কার সাথে আমার কাজ করা যাবে, কার ধরনের কাজ আমার হবে না, এই যেরকম স্টাডিটা হচ্ছে ফিজিবিলিটি, লিগেল ফিজিবিলিটি। তো এই 6 ধরনের ফিজিবিলিটি স্টাডিটা আমাকে আগে করে নেওয়া লাগবে, যেটা আমি তখনই আমি আসলে মুভ করতে পারবো যে আমার আসলে ওয়ার্কেবল হওয়া উচিত হবে কিনা। এখন সেই স্টাডিটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করা লাগবে, কিছু ফেজ আমাকে ফলো করতে হবে। সেই ফেজগুলোর ভিতরে আমাকে প্রথমে বলতেছে ডেফিসিয়েন্সি অথবা লেকিংস অফ দ্য কারেন্ট সিস্টেম। এই মুহূর্তে যাদের জন্য আমি সিস্টেমটা ডেভেলপ করার চিন্তা করতেছি বা যাদের জন্য আমি সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার চিন্তা করতেছি, সেই জায়গায় এই মুহূর্তে তারা কোনো প্রকারের ম্যানুয়ালি সিস্টেম ফলো করতেছে, নাকি তাদের কোনো আসলেই কোনো সিস্টেম নাই, তাদের জন্য আমি সিস্টেমটা যে ডেভেলপ করব তাদের এই মুহূর্তে কি কি প্রবলেমগুলো আছে, তাদের ল্যাকিংসগুলো কি কি, সেই জিনিসগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে সেই ল্যাকিংসগুলোর উপর ভিত্তি করে একটা এগ্রিমেন্টে আসতে হবে। আর লাস্টে সেটা হচ্ছে যে এগ্রিমেন্ট যে আমি করবো তাদের কাছ থেকে আমি কি কি রিকোয়ারমেন্টস আমি তাদেরকে ফুলফিল করাবো, এবং তাদেরকে পরবর্তীতে আমি একটা ম্যানুয়াল বই দিব সিস্টেমটা ডেভেলপ করার পরে, তারা যাতে কি ইউজারগুলো কার কার ইউজারের কি কি রোল হবে, কে কি রকমের কাজ করবে, প্রয়োজনে তাদেরকে একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করাবো। তো এই 3 ধরনের ফেজগুলোর উপর বেসিস করে আমরা আসলে কাজ করা শুরু করব। ফিজিবিলিটি অ্যানালাইসিস, ডেফিসিয়েন্সিগুলো বের করা, এগ্রিমেন্টগুলো বের করা এবং সিস্টেমের রিকোয়ারমেন্টসগুলোকে প্রিপেয়ার করা। তো সেগুলো করার জন্য আমাদের কিছু স্টেপস আমাকে ফলো করতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে যে আবার একটু বলবেন স্যার ডেফিসিয়েন্সি। হ্যাঁ, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে যে ডেফিসিয়েন্সি অথবা ল্যাকিংস। ডেফিসিয়েন্সি বলতে এখানে বোঝানো হচ্ছে যে মনে করো এক্স্যাক্টলি এই মুহূর্তে তারা কোনো না কোনো একটা সিস্টেম মতো ফলো করতেছে, অথবা তাদের এই মুহূর্তে কোনো না কোনো একটা সফটওয়্যার আছে যেটা অনেক দিন যাবত ইউজ করার কারণে অবক্ষয় হয়ে গেছে। ওইটা মানে ডেফিসিয়েন্সির বাংলা এক্স্যাক্টলি শব্দ হচ্ছে অবক্ষয়, মানে এটা এই মুহূর্তে তারা লসের মধ্যে পড়তেছে। তো তারা নতুন করে একটা সিস্টেম ডেভেলপ করতে চায়, তাহলে ওদের কি কি জায়গায় লস হইতেছিল অথবা তাদের কোন কোন জায়গায় প্রবলেমগুলোর কারণে তারা লসের মধ্যে পড়ছে, সেই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে কারেন্ট সিস্টেমের। তো এটাকে আমরা বলতেছি ডেফিসিয়েন্সি অথবা তাদের সিস্টেমের ল্যাকিংসগুলো কি কি। তো এইটাকে আমি মানে কারেন্ট সিস্টেমের মধ্যে প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা লাগবে, যেটা দিয়ে আমাকে পরবর্তীতে ডেভেলপ করার জন্য আমাকে কাজে লাগবে। সেটা করার জন্য প্রথমে যেটা বললাম যে ডেফিসিয়েন্সিগুলো কি কি, কি কি ধরনের ল্যাকিংস আছে বা কি কি ধরনের প্রবলেমগুলো আছে, আমি যদি একসাথে বলি এক জায়গায় যে প্রবলেমও বলতে পারি বা ল্যাকিংসও বলতে পারি। এরপরে সেটাকে সলভ করার জন্য আমার একটা উদ্দেশ্য থাকা লাগবে, এবং সেই উদ্দেশ্যটা করতে হলে আমার কোন ধরনের ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বলি অথবা কোনো একটা অ্যাচিভমেন্টের জন্য আমাকে একটা গোল সেট করতে হবে, এবং সেই গোলটা করার জন্য মানে আমাকে প্রয়োজনীয় অনুসারে একাধিক গোল সেট করতে হবে। যে আমি মনে করো যে এই প্ল্যানে করতেছি, এই প্ল্যানে যদি আমার কাজ না হয় প্ল্যান বিতে যে করতে হবে সেই প্ল্যান বিটাও আমাকে সেট করতে হবে। এই জন্য বলা হচ্ছে অল্টারনেটিভ সলিউশন। আর অল্টারনেটিভ সলিউশন আমি যে বের করবো সেই অল্টারনেটিভ সলিউশনেরও ক্যালকুলেশন করা লাগবে, কারণ আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি একাধিক ওয়েতে সলভ করতে পারি, একটা প্রোগ্রাম আমি একাধিক মানে ওয়েতে সলভ করতে পারি। ঠিক একইভাবে আমি কোনো একটা প্রজেক্টের কাজ আমি যখন কাজ করব সেই প্রজেক্টের এই কাজটাকে একাধিক প্ল্যান আমি রাখবো, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। ঠিক একইভাবে প্ল্যান এতে আমি চিন্তা করতেছি যে এই প্রবলেম নিয়ে কাজ করব, এই ধরনের সোর্স নিয়ে আমি কাজ করব। প্ল্যান বিতে যাব তখনই যদি কোনো কারণে প্ল্যান বি যদি ফেল করে অথবা প্ল্যান এ যদি ফেল করে অথবা প্ল্যান এ যদি কোনো কারণে আমার কাজ করছে না, তখন আমাকে প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে। ঠিক প্ল্যান বি নিয়ে যখন আমি কাজ করব ঠিক একইভাবে প্ল্যান বি এরও সব ধরনের ক্যালকুলেশন আমাকে আগে নিয়ে আসতে হবে, যে আমি এই প্ল্যান বিতে যে মুভ করবো সেক্ষেত্রে আমার কি পরিমাণ হিউম্যান রিসোর্স আছে, কতদিন লাগবে, কি পরিমাণ কস্ট হবে, কি পরিমাণ বেনিফিটস হবে, সব ধরনের ক্যালকুলেশন প্ল্যান এ বি সি সবগুলোর ক্ষেত্রে আমাকে করে নেওয়া লাগবে। এরপরে বলা হচ্ছে যে কাজগুলোর মধ্যে আমাকে একটা র্যাঙ্কিং অর্ডার করা লাগবে, যে কোন কাজটা আমি আগে করব সেটার একটা র্যাঙ্কিং, আর লাস্টে হচ্ছে তাদেরকে একটা প্রপোজাল দিব। সেই প্রপোজালটা কি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, 3টা প্ল্যানে আমি করতে পারি। তাদেরকে আমি হয়তো 1 নাম্বার প্ল্যানটাই আমি দিব যে প্ল্যান এ হচ্ছে এই। তো সেই ক্ষেত্রে তখন ওরা যদি বলে যে এই প্ল্যান যদি ফেল করে সেক্ষেত্রে আপনারা কি করবেন, তখন আমার হয়তো প্ল্যান বি এর ক্যালকুলেশন আমি তাদেরকে দেখাবো। মানে আমি তাদেরকে কমপ্লিট একটা প্রপোজাল দিব, যেটার মাধ্যমে আসলে কমপ্লিটলি শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্ল্যানটা নিয়ে আমি যেটা নিয়ে কাজ করব। তো সেটা করার জন্য আমাদের যেই একটু আগে যেটা বললাম যে
কিছু গোল আমাকে সেট করতে হবে। সেট গোলস কি করার জন্য? তাদের ল্যাকিংস গুলো, তাদের ডেফিসিয়েন্সি গুলোকে সলভ করার জন্য। তো সেটা করার জন্য আমাকে কি করা লাগবে? যে ডিফাইন গোল, এবং গোল বলতে কি সেটার এগেইনস্টে আবার আমার কিছু সাব গোলও থাকতে পারে। তো সেটা যেটা অবশ্যই কি হয়, যে আমি এমন কিছু গোল সেট করব যেটা যাতে সলভ করার মতো হয়, কোয়ান্টিফাই, যেটা মেজার করা যায়, যেটা দেখা যায়, এরকম যেন সলিউশন হয়। আমি এমন কিছু গোল দিব না যেটা আসলে আমি এরকম একটা গোল দিতে চাই সবাই হ্যাপি হবে, না, এরকম কিছু বলা পসিবল না। কারণ হচ্ছে কি, যে এমন কিছু গোল সেট করা যাবে না যেটা আসলে অ্যাচিভ করা যাবে না। মানে গোল করতে হবে সেট সেটা যাতে দিয়ে আসলে অ্যাচিভ করা যায়। আর সেই গোলটা অ্যাচিভ করার জন্য আমার আগে কিছু সেটাকে ভেঙে ভেঙে কিছু সাব গোলও সেট করতে হবে। এক্সাম্পল দিই আমি তোমাদেরকে। মনে করো আমাদের স্টুডেন্টের সাথে পার্সপেক্টিভে চিন্তা করলে কি, যে স্টুডেন্টরা যেন প্রপারলি তাদের রেজাল্টটা পাবলিশ হয় যেদিন, সেদিন যেন তারা প্রপারলি রেজাল্টগুলো দেখতে পারে। সেমিস্টার শেষ হলে যেন প্রপারলি ওদের ক্যালকুলেশন, অ্যাকাউন্টসের ক্যালকুলেশনগুলো যেন প্রপারলি পায়। সেমিস্টার মানে ওদের লাইব্রেরি ক্যালকুলেশন যেন ওরা প্রপারলি ঠিকমতো পায়। ওরা লাইব্রেরি অ্যাডমিশন রিলেটেড প্রপারলি ইনফরমেশন যেন পায়। এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে কি, এক একটা আলাদা আলাদা মানে এক একটা, আমি যদি মানে মডিউল বলি, মডিউল বলতে হচ্ছে যে প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদা কাজ। একটা হচ্ছে রেজাল্ট রিলেটেড, একটা হচ্ছে এক্সাম রিলেটেড, একটা হচ্ছে টিউশন ফি রিলেটেড, একটা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড, একটা সিসি অফিস রিলেটেড, একটা হচ্ছে লাইব্রেরি রিলেটেড। এরকম ভাবে প্রত্যেকটা আলাদা মডিউল নিয়ে কাজ করবে। এখন কথা হচ্ছে এই সবগুলা প্রবলেম যখন সলভ হবে, তখনই কিন্তু আমি বলতে পারবো যে একটা কমপ্লিট ইআরপি সলিউশন ফর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তার মানে গোল হচ্ছে কি, যে মানে কমপ্লিট একটা ইআরপি সলিউশন করা ড্যাফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং টিচারের জন্য। আর এটাকে অ্যাচিভ করার জন্য আমাকে কি করা লাগবে? এটার ভিতরে ঢুকে লাগবে। সেটা কি, স্টুডেন্টের রেজাল্টটা ঠিকমতো দেওয়া লাগবে, স্টুডেন্টের টিউশন ফি ঠিকমতো আপডেট করা লাগবে, স্টুডেন্টের লাইব্রেরি রিলেটেড সব ইনফরমেশন আপডেট করা লাগবে, স্টুডেন্টের থিসিস রিলেটেড রেজাল্ট আপডেট করা লাগবে। তার মানে হচ্ছে গোল একটা, কিন্তু এটাকে অ্যাচিভ করার জন্য আমার অনেকগুলো সাব গোলের সাথে কানেক্টেড। তো সেই জিনিসটাকে আমি ডিফাইন করতে হবে কিভাবে, যে একটা গোল সেট করব এবং সেই গোলটার অ্যাচিভমেন্টে আমার আরো অনেকগুলো সাব গোল থাকতে পারে। যেমন আমি যদি বলি, একটা এক্সাম্পল দেই একটা হোস্টেল ম্যানেজমেন্টের জন্য, সেটা কি, যে মানে ফর এক্সাম্পল বিল সুন আফটার এন্ড অফ দ্য মান্থ। মানে স্টুডেন্টদের একটা হোস্টেলে যে থাকে তাদের প্রত্যেকের উদ্দেশ্য কি, যে মানে প্রত্যেকের কি, যে প্রতি মাস শেষে যেন তারা প্রপারলি একটা বিল পায়, যেটার ভিতরে ও কত টাকা হোস্টেলে খাইলো, কত টাকা বিল প্রদান করলো, এবং কত টাকা করে পার মান্থে মিল পড়লো, টোটাল ক্যালকুলেশনের একটা বিল সে চায়। তো এটা করার জন্য ওর কি করা লাগবে? আমি একইভাবে এটাকে আরো রকমের ভেঙে ভেঙে ডিফারেন্ট কথাও বলতে পারি, যেটা কি সেন্ড বিল উইথিন 5 days ইন দ্য মান্থ। ওই কথাটাকে আমি বলতে পারি যে আরেকজন বলছে কি, যে প্রতি মাসের 5 তারিখের মধ্যে আমি প্রোভাইড করতে চাই, এটাও কিন্তু একটা গোল। তারপর হচ্ছে কি, ডিটারমাইনিং দ্য কস্ট এন্ড মিটিং দ্য ইচ গোল। মানে আমি প্রত্যেকটা মানে সিস্টেমের প্রত্যেকটা কাজের এলিমেন্ট গুলোকে আমি বের করতে চাই, এটা হচ্ছে আরেকটা গোল। আরটা হচ্ছে যে আমি স্টুডেন্টদের প্রত্যেকের কস্ট বেনিফিটটা আমি বের করতে চাই, সেটাও আমি আসলে আরেকটা গোল। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে একটা সিস্টেমের কমপ্লিট ইআরপি সলিউশনের মাধ্যমে স্টুডেন্টদেরকে মানে হোস্টেলের একটা সলিউশন প্রোভাইড করা। তো সেটা করার জন্য আমাদের অনেকগুলো গোল আসতে পারে। সেটা কি করার জন্য আমাদের যে স্টেপগুলো ফলো করা লাগবে, সেই স্টেপের ভিতরে প্রথমে আমি যেগুলো বলি, আইডেন্টিফাই দ্য ডেফিসিয়েন্সি। তাহলে ওই সিস্টেমের ডেফিসিয়েন্সি গুলা, ল্যাকিংস গুলা কি সেটাকে আমাকে বের করতে হবে। সেটা করার জন্য এক নম্বরে কি, মিসিং ফাংশন। ওই সিস্টেমটার কি ফাংশন আসলে নাই, কি ফিচার এই মুহূর্তে সিস্টেমটার ভিতরে নাই, যেটার কারণে স্টুডেন্টদের ভিতরে প্রপার ক্যালকুলেশনটা ওরা পাচ্ছে না। এক, তারপর হচ্ছে এই সিস্টেমটার মাধ্যমে মানে স্টুডেন্টদের আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সটা কি কারণে আসতেছে, মানে স্টুডেন্টরা কেন এটার ভিতরে হ্যাপি না, সেই জিনিসটা বের করা লাগবে। তারপরে বলা হচ্ছে এক্সেসিভ কস্ট অফ দ্য অপারেশন। এই সিস্টেমটার কেন টাকা পয়সা বেশি ক্যালকুলেশন আসতেছে, ক্যালকুলেশন রিলেটেড আনহ্যাপিনেসটা, সেটাও আমাকে বের করা লাগবে। তার মানে হচ্ছে 3 ধরনের কোন জিনিসগুলো সিস্টেমের ভিতরে নাই, ফিচারগুলো কি নাই, ফাংশনগুলো কি নাই, এক, কি কারণে তাদের ভিতরে ডিস্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে, আর কি কারণে মনে হচ্ছে যে টাকার পরিমাণটা সিস্টেমের ভিতর থেকে বেশি আসতেছে। তার মানে 3 ধরনের জিনিস, ফাংশনগুলো, পারফরমেন্সগুলো, আর হচ্ছে কস্ট রিলেটেড। তো 3 ধরনের প্রবলেমগুলো যদি আমি বের করে ফেলি, তাইলে আমি সিস্টেমের ল্যাকিংসগুলো বের করে ফেলতে পারবো। আর এই ল্যাকিংসগুলো বের করার জন্য আমাকে সিস্টেমের গোল সেট করতে হবে, যেটার মাধ্যমে আমি আসলে
এই প্রবলেমগুলোকে রিমুভ করতে পারি। এখন আমি যাব যে আসলে গোলগুলো আমার সেট করতে হবে কিভাবে। তো গোলগুলো সেট করার জন্য আমাকে কি ওই যে একটু আগে যেটা বললাম সেটা যেন অবশ্যই কোয়ান্টিফাইড হয়, সেটা যেন রিচেবল হয়, এবং সেটাকে ভেঙে ভেঙে আমি সাবগুলো ব্যবহার মানে মানে একটা প্রবলেমকে সলভ করার জন্য আমি অনেকগুলো সাবগুলো আমি কনভার্ট করতে পারি, এবং সেটার জন্য অবশ্যই সবগুলো কনসার্ন পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে যেন আমার সেটার জন্য অ্যাগ্রিয়েবল হয়, তাইলে আমি সেটা নিয়ে কাজ করা পসিবল হবে। এখন আমি আসি যে একটা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যেই এক্সাম্পলটা আমি একটু আগে বললাম সেটাকে আমি তোমাদের মানে যেরকম ভাবে একটা এক্সাম্পল দেওয়া থাকবে সেই কাজটা করার জন্য কি কি করতে হবে সেই জিনিসটাই হতেছে আমাদের এখানে কাজটা। তো সেটার মধ্যে থেকে প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মিসিং ফাংশন। সেই মিসিং ফাংশনটা এক নম্বরে আমি এই যে এখানে স্টেপগুলো বললাম, এক নম্বরে কি মিসিং ফাংশনগুলো কি কি সেটা আমি বের করি। সেটা মিসিং ফাংশনগুলো কি কি দেখো, স্টোর মানে এই এক নম্বরে যদি আমি মিসিং ফাংশন বলি, এই মিসিং ফাংশনের আন্ডারে আমার আসলে কি কি প্রবলেম আছে। এক নম্বরে বলতেছে যে স্টোর রিকোয়ারমেন্টস নট ফোরকাস্ট, মানে কোন দিন কোন খাবারটা দরকার, কোন জিনিসটা মানে তাদের স্টোরে আসতেছে, এই জিনিসগুলো প্রপারলি সবার কাছে ফোরকাস্ট করা হচ্ছে না। এক, পারচেস নট কম্বাইন্ড, আজকে এটুকু কিনে একটু পরে 1 ঘন্টা পরে গিয়ে আবার কিছু কেনাকাটা হয়, আজকের দিনে বিকালে গিয়ে আবার কিছু কেনাকাটা হলো, রাতে গিয়ে কিছু কেনাকাটা হলো, এই জিনিসগুলো ডে বাই ডে ওয়াইজ প্রপারলি কম্বাইন করা হয় না। ডেইলি রেট ক্যালকুলেশন নট ফ্রিকোয়েন্টলি আপডেটেড, আজকের দিনে সারাদিনে কি কি ক্যালকুলেশন হইলো, কয় টাকা আসলে কেনাকাটা হয়েছে, এটা আসলে প্রপারলি আপডেটেড হচ্ছে না, প্রপারলি আপডেটেড হচ্ছে না। মেনু নট প্ল্যান ফর ব্যালেন্স নিউট্রিশন অ্যান্ড লো কস্ট, মানে কোন দিন কোন খাবারটা হবে হোস্টেলের ভিতরে, কোন দিন কোন খাবারটা দিলে সাপ্তাহিক সবার কাছ থেকে সবার শরীরে একটা প্রপারলি নিউট্রিশন ফুড যাবে। যেমন একদিন দেওয়া হলো মুরগির মাংস, আরেকদিন দেওয়া হলো বিফ, আরেকদিন দেওয়া হলো মনে করো খাসির মাংস, আরেকদিন দেওয়া হলো মাছ, আরেকদিন দেওয়া হলো ইলিশ মাছ, আরেকদিন দেওয়া হলো সবজি, আরেকদিন দেওয়া হলো প্রপারলি সব রকমের ভর্তা। মানে আমি যেটা বললাম যে প্রপারলি সাপ্তাহিক ওয়েতে যদি প্রপারলি সবাইকে যদি নিউট্রিশন ফুডটা প্রোভাইড করা হয়, এটাও কখনো ক্যালকুলেশন করা হয় না যে কোন দিন কোন খাবারটা দেয়া হবে, এবং সেটার কারণে যে প্রপারলি সবার শরীরে যে একটা প্রপারলি নিউট্রিশন ফুড যাচ্ছে, এই ক্যালকুলেশনটাও কখনো করা হচ্ছে না। তার মানে এই জিনিসগুলো হচ্ছে এই সিস্টেমের ভিতরে মিসিং, এই জিনিসগুলো কখনই ওরা প্রপারলি হোস্টেল ম্যানেজমেন্টের জন্য কখনো ওরা কখনো করে না। কি কি স্টোর রিকোয়ারমেন্টসটা পারচেস কম্বাইন করে না, ডেইলি ক্যালকুলেশন করে না, আর ব্যালেন্স নিউট্রিশন ফুড প্রোভাইড করে না। এই জিনিসগুলোকে আমরা বলতেছি মিসিং ফাংশন, মানে মিসিং ফিচার। এখন আমি আসি যে একটু আগে যেটা বললাম, আমি কিন্তু এই স্টেপগুলো দেখতেছি, সেই স্টেপগুলো কি কি, মিসিং ফাংশনগুলো কি কি, আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স কি কি কারণে হয়, আর কস্টগুলো আসলে কি কি কারণে বাড়তেছে, এই 3টা স্টেপের বর্ণনাগুলো কিন্তু আমি দেখতেছি। এতক্ষণ আমি দেখলাম মিসিং ফাংশনগুলো, যেটার কারণে সিস্টেমের ডেফিসিয়েন্সি হচ্ছে। এবার আমি আসি ডেফিসিয়েন্সি কিসের কারণে, সিস্টেমের ব্যাড পারফরমেন্স। সেটা কি কি, আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের কারণে। সেটা কি কি, বিলিং নট অ্যাকুরেট অ্যান্ড র্যাপিড, বিলিংটা প্রপারলি মানে সবার ভিতরে একটা সন্দেহ জাগতেছে যে আমরা আসলে বিলটা প্রপারলি হচ্ছে না এবং অ্যাকুরেট হচ্ছে না, এবং র্যাপিডলি প্রপারলি রেগুলার এটা আপডেট হচ্ছে না। স্টুডেন্টস বিল নট রেকর্ডেড, প্রপারলি কে কত টাকা দিল, কে কখন কি করলো, জমা দিল, অনেক সময় এরকম হয় আমি তো জমা দিলাম কিন্তু এটা আপডেটেড হলো না, এরকমও প্রবলেম হচ্ছে। স্টুডেন্ট বিল নট রেকর্ডেড। স্টোর ইস্যুস টু কুক সাবজেক্টিভ, মানে কুককে কখন কোন জিনিসটা করতে হবে এটা আসলে প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া নাই। পেমেন্টস টু ভেন্ডর নট স্পিডি, মনে করো যে তোমাদের এমন একজন বড় একটা হোস্টেল কিন্তু তাদের সাথে কোনো না কোনো একটা ভেন্ডরের কোনো একটা থার্ড পার্টি কোম্পানির সাথে কানেক্টেড, তাদের হোস্টেলের সব খাবার দাবার মানে বিজনেস চাল টাল যা যা আছে সবকিছু দেয় কোনো না কোনো একটা দোকান থেকে, কোনো না কোনো একটা কোম্পানির কাছ থেকে। তাদের কাছ থেকে যে রেগুলার প্রোডাক্টগুলো আনতেছে তাদের সাথে কানেকশনটা, তাদের সাথে যে পেমেন্টটা সেটাও আসলে প্রপারলি হচ্ছে না। লার্জ ভেরিয়েশন ইন মেস বিল এভরি মান্থ, প্রত্যেক মাসেই বিলের ব্যাপারটা বিল বেশি চলে আসে। আগের মাসে বিল ছিল, প্রতি মিল ছিল 70 টাকা, পরের মাসে দেখা যাচ্ছে 80 টাকা, এরপরে দেখা যাচ্ছে আবার 90 টাকা, এরকম প্রতি মাসে মাসে বিলের রেটটা বাড়তেছে। তো এই জিনিসগুলো হচ্ছে সিস্টেমের ব্যাড পারফরমেন্স, এগুলোর কারণে ইউজারদের ভিতরে একটা আনস্যাটিসফ্যাক্টরি তৈরি হয়েছে। তো এই জিনিসগুলোকে আমি নাম্বারিং, এটাকে আমি যদি আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সকে আমি যদি 2 নম্বর ধরি, 2 এর ক্ষেত্রে 1 2 3 4 5টা প্রবলেম, আর মিসিং ফাংশনের 1 নম্বর যদি ধরি সেটার ক্ষেত্রে 4টা প্রবলেম আমি ফাইন্ড আউট করলাম। এখন আমি আসি
কস্ট রিলেটেড, যেটা কি মানে যেটা অপারেশনাল কস্ট, যেটা একটু আগে বললাম যে এই কস্ট রিলেটেড যে প্রবলেমটা, তো এই কস্ট রিলেটেড প্রবলেমের মধ্যে আমি যদি আসি, এটাকে আমি যদি 3 নাম্বার ধরি, 3-এর ক্ষেত্রে আবার আমি 4টা প্রবলেম পাইছি। সেটা কি? আনপেড অ্যান্ড লং আউটস্ট্যান্ডিং বিল ফ্রম দ্য স্টুডেন্ট। অনেক স্টুডেন্ট আছে 3 মাস 2 মাস হয়ে গেছে, অনেক বিল প্রদান করতেছে না প্রপারলি। এক্সট্রাস অ্যান্ড ডিসকাউন্ট নট রিফ্লেক্টেড ইন স্টোর ইস্যুস। মানে মনে করে এই মাসে যে ম্যানেজার, ও মনে করো যে মানে কি বলা হচ্ছিল, যে বলা হচ্ছে যে 10 কেজি চাল যদি কিনা হয়, তাহলে একসাথে 5 কেজি 1 কেজি করে কিনলে এক রকমের ডিসকাউন্ট, আর 20 কেজি একসাথে কিনলে একটা ডিসকাউন্ট। ও কি করে? এই ডিসকাউন্টের ব্যাপারটা, অফারটা তুলে না। মনে করা বলা হচ্ছে যে মানে 1 কেজি আলু কিনলে এক রকমের রেট, আর আরং বলতেছে 5 কেজি যদি একসাথে কেনো তাহলে তোমার আরেক রকমের রেট। তখন ও কি করে? আরং থেকে ঠিকই কিনে নিয়ে আসতেছে ডিসকাউন্টে, কিন্তু ডিসকাউন্টের ব্যাপারটা সিস্টেমের ভিতরে রিফ্লেক্ট করাচ্ছে না। ফ্রিকুয়েন্ট স্মল পারচেজ অ্যাট হাই কস্ট। অল্প অল্প যদি কেনা হয় তাহলে এটার কস্টটা অনেক বেশি পড়ে যায়। হাই ট্রান্সপোর্ট কস্ট ডিউ টু নট টু দ্য কনসোলিডেটিং দ্য স্টোর রিকোয়ারমেন্টস। মনে করে যে কোন একটা জিনিস কেনার দরকার, সেই কেনাটা সপ্তাহে সপ্তাহে সে কি করতেছে, প্রতিদিন কি দিন হয়তো কারণ বাজার থেকে গিয়ে কিনে আনতেছে। তার মানে অল্প কেনার জন্য রেগুলার ট্রান্সপোর্ট কস্ট আছে। কিন্তু যদি ওইটা না করে যদি এরকম হয় যে পুরো মাসের বাজারটা অথবা পুরো সপ্তাহেরটা অথবা 2 সপ্তাহ পর পর একবার কারণ বাজার যাওয়া হবে, তখন ট্রান্সপোর্ট কস্ট যদি বেশি হয়ে যায় তাও কোনো প্রবলেম নাই, কারণ পুরো সপ্তাহেরটা একসাথে যাচ্ছে। আর যদি প্রতিদিন কি দিন কারণ বাজার থেকে কেনাকাটা করা হয় অথবা একটু দূর থেকে কেনা হয়, যেটার কস্টটা বেশি পড়ে যাচ্ছে, সেই জিনিসটার জন্য কনসিডারেশনে আনতে হয়। তো এই জিনিসগুলোর কারণে আসলে সিস্টেমের কস্টগুলো রেগুলার বেড়ে যাচ্ছে। তার মানে এই যে 3 ধরনের প্রবলেম আমি খুঁজে পাইলাম, সেটা কি কি? সিস্টেমের ভিতরে কি কি ফাংশন নাই, সিস্টেমের কি কি কারণে ওদের পারফরমেন্সটা প্রবলেম হচ্ছে, সিস্টেমের ভিতরে কি কি কারণে কস্টটা বেশি বেড়ে যাচ্ছে। তো এই 3 ধরনের প্রবলেমগুলা এখন আমাকে সলভ করার জন্য কি করা লাগবে? সেটা করার জন্য আমাকে কি করা লাগবে? গোল সেট করতে হবে, এবং সেটাকে সলভ করার জন্য সাব গোল আমাকে সেট করতে হবে। তো সেটা করার জন্য আমি 4টা গোল আমি সেট করছি। এই 4টা গোলকে আমি একটাতেও কনভার্ট করতে পারি, অথবা কেউ একজনে বলতেছে যে আমি এই কাজটা করব, কেউ একজনে বলতেছে আমি এই কাজটা করব, কেউ আমি বলতেছি এই কাজটা করব, কেউ আমি বলতেছি এই কাজটা করব। তার মানে এক একজন এক একভাবে আসলে গোল সেট করতে পারে। এখন এটাকে কেউ কেউ ভাঙাও করতে পারে, আবার একটার মধ্যেও কনভার্ট করে সবগুলোকে নিয়ে আসতে পারে। যেমন একজনে বলতেছে কি, সেন্ড বিল টু দ্য স্টুডেন্টস উইথিন 5 days ইন দ্য মান্থ। প্রত্যেকটা মাসে আমি তাদের 5 তারিখের ভিতরে প্রপার আমি বিল প্রোভাইড করব। আবার বলতেছে কন্ট্রোল ইনভেন্টরি অফ আইটেম স্টোর অ্যান্ড ইস্যুস টু ব্রিং দ্য ডাউন দ্য ম্যাচ লেট ডাউন 15%। মানে আমি প্রত্যেক মাসে স্টোর এবং ইস্যু কুক রিলেটেড যত রকমের প্রবলেম আছে, সেটা প্রতি মাসে আমি 10% করে স্টুডেন্টদেরকে আমি ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করব। আবার কেউ একজন বলতেছে প্রত্যেক মাসে আমি ব্যালেন্স নিউট্রিশন নিউট্রিয়েন্ট ফুড আমি প্রোভাইড করাবো। আবার কেউ একজন বলতেছে কস্ট অফ নিউ মেনু নট টু এক্সিড দ্য কারেন্ট মাস্টার। আমি প্রত্যেক মাসে মাসে নতুন করে আইটেম আমি প্রোভাইড করাবো মানে হোস্টেলের ভিতরে, কিন্তু আগের যে আইটেমের যে প্রাইস ছিল, সে আগের মাসের যে ব্যালেন্স মিলের যে প্রাইস ছিল সেটা কখনো বাড়বে না। তার মানে এক একজন এক একভাবে কিন্তু গোল সেট করছে, কিন্তু উদ্দেশ্যটা আসলে কি? তাতে কমপ্লিট একটা হোস্টেল ম্যানেজমেন্ট যেন প্রোভাইড করা হয়। এখন এই গোলগুলাকে সেট করার জন্য আমাকে আরো সাব গোল কিছু সেট করতে হবে। সাব গোলগুলো কি কি? দেখো 1 নম্বরে বলতেছে সাব গোলগুলো হচ্ছে আইটেমাইজ বিল শোয়িং এক্সট্রাস এন্ড রিভার্স উইথিন দ্য ডেটস। মানে কোন কোন দিন আমি বিলটা নিলাম এক্সট্রাসটা ডিসকাউন্ট সহ, সেটাকে আমাকে প্রোভাইড করতে হবে। তারপরে 5% ভেরিয়েশন অফ বিল মান্থ টু মান্থ, প্রত্যেক মাসে 5% আমি ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করব। এটা একটা। বিল নট পেড 10 days, মানে প্রত্যেক 10 দিন পর পর কে কে বিল আসলে প্রপারলি প্রোভাইড করতেছে না, সেটা আমি ঠিক করব। আপডেট ডেইলি রেটস এভরিডে, প্রত্যেকটা দিন আমি ডেইলি রেট আমি প্রোভাইড গুলো করব। তো এই যে 4টা গোল আমি বলতেছি সাব গোল, এই সাব গোলগুলো, এই 4টা কাজ যদি আমি করি তাহলে আসলে কি কাজ হবে? দেখো এই 4টা যদি আমি করি তাহলে বলতেছে মেইন গোলের M1 কে বলতেছে আমি যে M1 মেইন গোল, এবং যেটা এই 4টা কাজ যদি আমি করি তাহলে S1 S2 S3 এই 3টা কাজ যদি আমি করি, তাহলে আমার প্রবলেমগুলো কি কি ছিল? প্রবলেমগুলো 1.3 2.1 1.2 মানে 1.2, তারপর হচ্ছে 2.5 3.5, এই 4টা প্রবলেম, এই 3টা কাজের মাধ্যমে আমার এই 4টা প্রবলেম সলভ হয়ে যাবে। সেটা কি কি? 1.3 2.1, এই যে 1.3 মানে ডেইলি রেটের ক্যালকুলেশনের প্রবলেম সলভ হয়ে যাবে। তারপর 2.1 মানে ডেইলি রেগুলেটরটা প্রপারলি সলভ হয়ে যাবে। তারপর আর কি বলছিলাম? 2.2 বলে যে স্টুডেন্ট বিলটা প্রপারলি প্রোভাইড করা হয়ে যাবে। আর 3.2 মানে হচ্ছে ডিসকাউন্টের ব্যাপারটা প্রপারলি ডিসকাউন্ট হয়ে যাবে। তার মানে আমি যদি একটা কাজ করি, যে মানে আমি যদি সেট করলাম যে কি কি কাজ করব,
সেটা হচ্ছে কি যে সাবগোলগুলো আমি সেট করলাম। এই সাবগোলগুলো যদি আমি প্রবলেমগুলো সলভ করি তাইলে আমার ওইখানে যে 3 ধরনের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আবার আমি আরো কিছু সাবগোল সেট করি, সেটা কি কি দেখো, আমি এখন আবার সেট করতেছি আরো কিছু সাবগোল। সেটা কি কি, এনশিওর পেমেন্টস টু ভেন্ডর উইথিন 5 ডেজ, প্রত্যেক 5 দিনের ভিতরে আমি তাদের ঠিকমতো আপডেট করে দেবো। ম্যাক্সিমাম 4 ট্রিপস, প্রতি মাসে আমি 4 বার কারণ বাজারে যাওয়ার ব্যবস্থা করবো যাতে কস্টের ব্যাপারটা কমে আসে সপ্তাহে একবার। রিডিউস লেভেল ইনভেন্টরি লেভেল 10% ডিসকাউন্ট অফ ইন মেন মান্থ, প্রত্যেক মাসে আমি রিডিউস করাবো 10 মান্থ। ইস্যু কুক টু দ্য এভরিডে নট টু এক্সিড 5% অফ দ্য মানে কুকের কাছে আমি প্রত্যেক দিন আমি আপডেট করে দিব এবং সেই জন্য যেন 5% ক্যালকুলেশনের ভ্যালুটা প্রত্যেক মাসে যেন থাকে। এই কাজগুলো যদি আমি এই 4টা কাজ যদি আমি করি তাহলে কি হবে দেখো, 1.1, 1.2, 2.3, 2.4, 3.2, 3.3, 3.4 এর প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এই যে এই প্রবলেমগুলোর কাজগুলোর এই জিনিসগুলো যদি আমি সলভ করি তাহলে আমার এইখানে এই যে নাম্বারগুলো, এই নাম্বারের প্রবলেমগুলো আমার সলভ হয়ে যাবে। সেটা কোনটা কোনটা ছিল আমি আরেকবার দেখি। সেটা হচ্ছে কি যে দেখো 1.1, 1.2, 2.3, 2.4, 3.2, 3.3, 3.4, মানে এই প্রবলেমগুলো 3.2, 3.4 এটা, আর 2.4 পেমেন্টের ব্যাপারটা, আর এখানে আমার এই যে 1.3 এর ব্যাপারটা, এই প্রবলেমগুলো আমার সলভ হয়ে যাবে বিকজ অফ কিসের মাধ্যমে, এই সাবগুলোর মাধ্যমে। তাহলে উদ্দেশ্যটা আমার কি, আমার আগে বের করতে হবে প্রবলেমগুলো, এফিসিয়েন্সিগুলো, তারপরে আমাকে বের করা লাগবে একটা গোল, আর এই একটা গোল অ্যাচিভ করার জন্য আমাকে কিছু সাব গোল সেট করতে হবে, এবং এই সাব গোলগুলো যদি আমি অ্যাচিভ করি তাহলে আমার ওই মেইন যে প্রবলেমটা সেই প্রবলেমের সবগুলো আমার হয়ে যাবে। এটা গেল আমার ক্যালকুলেশনের উপর ভিত্তি করে গোল এবং সাব গোল সেট করা হচ্ছে। এখন আমি তাদেরকে এতক্ষণ পর্যন্ত যেই মানে একটা বলে দিলাম যে সেটার মাধ্যমে আমি ক্যালকুলেশন করে কি বের করবো, গোল এবং সাব গোল। এখন আমাকে অল্টারনেটিভ সলিউশন তাদের বের করা লাগবে। সেটা কি, এরা মনে করে যে কি ওরা কাগজে কলমে হয়তো সিস্টেম ফলো করে, সেটা তাদেরকে কিভাবে ইমপ্রুভ করা যায় একটা, তাদের পর একটা পিসি দিয়ে তারা কাগজে কলমে না করুক, একটা ওয়ার্ড ফাইলেও করতে পারে, সেটাও যেন একটা সলিউশন হয়। আবার এমন হতে পারে যেটা আমরা এই যে অনলাইনের কথা বলবো, যে একটা অনলাইন সিস্টেম, সেটার ভিতরে সার্ভার এবং ক্লায়েন্ট থাকবে, যেটা স্টুডেন্টরা এবং যেই ম্যানেজার, সেই ম্যানেজার জন্য রেগুলার আপডেট থাকতে পারে। তার মানে 3টা সলিউশন আমি দিলাম। সেটা কি কি, ম্যানুয়াল সিস্টেমটাকে ইমপ্রুভ করে দেওয়ার জন্য কাগজে কলমে, এবং একটা পিসির মাধ্যমে হইতে পারে, আর হচ্ছে অনলাইন সিস্টেমের মাধ্যমে হতে পারে। এই 3টার জন্য আমি কি কি করতে পারি, যে ম্যানুয়াল সিস্টেমের জন্য কি কি করা লাগবে, এই যে কাগজ কলমে যেটা করতো সেটা রেগুলার কেউ একজনে করবে, মান্থলি কেউ একজনে করবে, সেটা কিভাবে ইমপ্রুভ করা যায়। বিটা যেটাতে বললাম যে একটা কম্পিউটার কিনবে, সেই কম্পিউটারের ভিতরে ওদের এমএস ওয়ার্ডের মাধ্যমে অথবা এক্সেলের মাধ্যমে কোনো না কোনো একটা ক্যালকুলেশনের মাধ্যমে সলভ করবে, এটাও হতে পারে। আর সিটা যেটা বললাম সেটার মাধ্যমে হচ্ছে যে আমি যে একটা সফটওয়্যার সার্চ করলাম, যেটার ভিতরে অনলাইনে, যেটা যে কোনো জায়গা থেকে যে কোনো ইউজার এটাকে সলভ করতে পারবে, যে কোনো ইউজার যে কোনো জায়গা থেকে আপডেট দিতে পারবে। এইরকম একটা এক্সাম্পল আসলে তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে। সেটা থেকে একটু আগে যেটা আমরা হোস্টেল ম্যানেজমেন্টের এক্সাম্পলটা করলাম, সেই হোস্টেল ম্যানেজমেন্টের এক্সাম্পলের সাথে কানেক্ট করে এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, সেই এক্সাম্পলটার সলিউশনটাই আমাদের আসলে বের করতে হবে। এটা দেখো এখানে কি বলছে, the Hassan Hospital is one of the familiar hospital that includes number of department, room, doctors, nurse, compounders, and other staffs working in the hospital. Nowadays, hospital management is facing some problems such as injured patients are not paying their staff bill on time, and there is no forecasting for daily requirements of the injured patients. On the other hand, outdoor patients are need to wait for a long time to meet their concerned doctors, as well as they also need to buy the ticket and stand in a long time. However, the payment system of the hospital is the another suffer from the patients in this totally manual. Now, management feel that an information system is very necessary to optimize the operation of the hospital management. Consider that you are a system analyst. That project and now given the answer the following given Kiki, what are the deficiencies in the scenario, and what would be your main goal, and what would be your sub goal to eliminate the deficiencies. এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে এবং নিচে দুইটা টাস্ক দেওয়া থাকবে, আমাদের আজকের এই লেসনের উপর প্র্যাকটিস করবে। এখন এই জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা, কোশ্চেন আছে কিনা আমাকে বলতে পারো। স্যার এখন পর্যন্ত
করতেন এখন তাহলে স্যার ওই মানে এক্সাম্পলটা প্র্যাকটিস করলে তাহলে এই জিনিসগুলো পারবা। আমি কিছু প্র্যাকটিস এক্সাম্পলও দিয়ে দেবো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। জি স্যার। ওকে, এখন আমরা ওই লেসনটারই কন্টিনিউশন অল্প একটু পার্ট বাকি আছে, সেই জিনিসটা আমরা দেখে ফেলি। সেটা হলো দেখো এই কস্ট বেনিফিট। তোমরা ইকোনমিক্স কোর্সটা কি করছো না করতেছো? স্যার ইকোনমিক্স চলতেছে স্যার। চলতেছে, ওকে। ইকোনমিক্স কোর্সটা আসলে কেন দরকার আমি ডিরেক্টলি কানেক্টটা এখানে করে দিতেছি। তোমরা মনে করো একটা সিস্টেম ডেভেলপ করবা বা একটা সফটওয়্যার ডেভেলপ করবা, সেই সফটওয়্যারের সাথে কোনো না কোনো একটা কোম্পানির মানে ফিনান্সিয়াল মানে কানেকশন আছে। কতজন এমপ্লয়ি, তাদের কি পরিমাণ ডিসকাউন্ট দিবা, তারপরে হচ্ছে যে ওই কোম্পানির কি পরিমাণ লাভ আসবে, লাভগুলো কি কি লাভ, এই জিনিসগুলো তোমাকে যদি না জানো তাহলে কি তোমরা সহি সফটওয়্যারটা ডেভেলপ করতে পারবা? কখনই পারবা না। তার মানে ইকোনমিক্স ফিনান্সিয়াল রিলেটেড জিনিসগুলো তোমাকে জানতে হবে। একটা বিজনেস, সাপোজ তুমি একটা বিজনেস শুরু করছো 50 লক্ষ টাকা নিয়ে। এখন এই 50 লক্ষ টাকা এমনও হইতে পারে যে তুমি নিজে ডিরেক্টলি ক্যাশ নিয়ে বিজনেসটা শুরু করছো, এক। আবার এমন হইতে পারে যে তুমি এই 50 লাখ টাকা তুমি কোনো না কোনো জায়গা থেকে লোন নিয়ে বিজনেসটা শুরু করছো। তাহলে এই 50 লাখ টাকা ক্যালকুলেশন কিন্তু দুই রকম আসবে। একটা হলো যে তুমি নিজে শুরু করছো বিজনেসটা, তাইলে তোমার একটা ইয়ে দেওয়া লাগবে, বিজনেসটা কোন মাসে গিয়ে তুমি লাভের মধ্যে আসবা সেটার একটা ক্যালকুলেশন। আরেকটা হচ্ছে প্রতি মাসে মাসে যে তোমাকে একটা লোনের মানে ইয়ে দেওয়া লাগবে, ইন্টারেস্ট দেওয়া লাগবে ব্যাংকে, অথবা তাদেরকে প্রতি মাসে মাসে যে একটা ইনস্টলমেন্ট দেওয়া লাগবে, সেই ইনস্টলমেন্টটা তোমাকে দিতে হবে। সেই ক্যালকুলেশনের ব্যাপারগুলো কিভাবে তুমি সিস্টেম থেকে বের করবা, এক। আরেকটা হচ্ছে কোন মাসে দিয়ে কত বছর পরে গিয়ে তোমার ইনস্টলমেন্টগুলো শেষ হবে, এবং সেই ইনস্টলমেন্টগুলো শেষ হওয়ার পরে তুমি একজাক্টলি তোমার কোম্পানির লাভের চোখটা তুমি আসলে দেখতে পারবে। এই ক্যালকুলেশনগুলো জানার জন্য আসলে তোমার আসলে ইকোনমিক্স কোর্সটা দরকার। আর সেই ইকোনমিক্সের কনসেপ্টটাই আসলে তোমাদের এই সাবজেক্টের ভিতরে আনতে হবে। কি বিকজ তোমাদের বলে দিছি যে কস্ট মানে ফিজিবিলিটি অ্যানালাইসিস মানে হচ্ছে লাভ লসের ব্যাপারটাও তোমাকে আনতে হবে। যে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করাচ্ছি কোনো একটা কোম্পানির, সেই সফটওয়্যার ডেভেলপমেন্টটা যে আমি করাবো, আমার এই কোম্পানির লাভ লস কতটুকু আসবে, অথবা তাদের জন্য যে আমি একটা সফটওয়্যার ডেভেলপ করাচ্ছি তাদের আসলে লাভ লসের ক্যালকুলেশনটা সিস্টেমের ভিতরে কিভাবে আসবে, এই যে ক্যালকুলেশনটা সেটাকে আমরা আসলে বলতেছি কস্ট বেনিফিট। এখন এই কস্ট বেনিফিট আমার দুই ধরনের হতে পারে। যে একটা হচ্ছে ডিরেক্ট কস্ট, আমার কোম্পানিতে ডিরেক্ট কি কি কস্ট যাচ্ছে, আর হচ্ছে ইনডিরেক্ট কস্ট আমার কি কি যাচ্ছে। ডিরেক্ট কস্টগুলো কি কি, আমি কতগুলো কম্পিউটার কিনলাম, কি সফটওয়্যার কিনলাম, কোন স্পেস আমি ভাড়া নিলাম, কতজনকে আমার মান্থলি স্যালারি দিতে হবে, তারপরে ট্রাভেল কস্ট, তাদের এমপ্লয়ীদের ট্রেনিং কস্ট, কি কি ম্যাটেরিয়ালস আমার লাগবে, এটা দিয়ে কিন্তু আমার একটা কোম্পানি অর্গানাইজেশন কিন্তু শুরু করা লাগে। তো ডিরেক্ট কস্টগুলো আমার এই হচ্ছে ডিরেক্ট কস্টগুলো। আরেকটা হচ্ছে ইনডিরেক্ট কস্ট কি, যে আমি মনে করো যে আমার এমপ্লয়ি 5 জনকে কোনো একটা জায়গায় ট্রেনিং এর জন্য আমি পাঠাচ্ছি, সেটা ট্রেনিং এর জন্য পাঠাচ্ছি, কিন্তু আজকে 9টা 5টা তাদের অফিস ছিল, এই অফিসগুলো কাম দিয়ে কিন্তু আমি আরেক জায়গায় পাঠাইছি, অথবা তার কোন একটা ক্লায়েন্টের একটা প্রবলেম সলভ করার জন্য আমি পাঠাইছি। এই ক্লায়েন্টের প্রবলেম সলভ করার জন্য সারাদিনে কিন্তু ট্রাফিক জ্যামে কিন্তু ওর টাইমগুলো শেষ। তাহলে এটাও কিন্তু এক ধরনের কষ্ট চলে গেল, কারণ সে যদি অফিসে থাকতো তাহলে কিন্তু তার এক ধরনের কাজ আমার বেনিফিটস আমি পাইতাম। তার মানে ও সারাদিন যে অন্য জায়গায় সার্ভিস দিতে চলে গেছে, টাইম স্পেন্ড হয়েছে, সেটা পার্সনটা অথবা কোনো একটা জায়গায় ডেটা কালেকশনের জন্য গেছে, এটাও কিন্তু এক ধরনের ইনডিরেক্ট কস্ট। তাহলে কস্ট কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট কস্ট, আর হচ্ছে আমার ইনডিরেক্ট কস্ট। এবং বেনিফিটসও কিন্তু দুই ধরনের। সেটা কি, আমি গত মাসে এত লাখ টাকা আমার ইনকাম হয়েছে, বা গত মাসে এত টাকা আমার লাভ হয়েছে, এটা কিন্তু ডিরেক্ট লাভ। আরটা হচ্ছে ওই মানে আমার ক্লায়েন্টরা এমন ভালো সার্ভিস দিছে, পার্শ্ববর্তী আরেকটা যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশন থেকে আমাদের এমপ্লয়িরা অনেক ভালো সুনাম অর্জন করতেছে, আমাদের স্টুডেন্টরা পাশ করে ভালো সুনাম অর্জন করতেছে। এইগুলো হচ্ছে বেনিফিটস। কি বেনিফিটস, ইনট্যানজিবল, যেটা হচ্ছে ট্যানজিবল বেনিফিটস, আর হচ্ছে ইনট্যানজিবল। ট্যানজিবল যেটা কি, যেটাকে আমি বললাম যে লাভ, লাভ লসের ব্যাপারটা আসতেছে, এত পার্সেন্ট লাভ, এত টাকা লাভ হয়েছে। আর ইনট্যানজিবল কি, বেটার ম্যানেজমেন্ট, বেটার রেজাল্ট, ইউজারদের স্যাটিসফ্যাকশন, এগুলো হচ্ছে আমার ইনট্যানজিবল। আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ভালো করতেছে, সেটা হচ্ছে ইনট্যানজিবল। আমাদের এমপ্লয়ি, আমাদের অর্গানাইজেশন গত বছর এত টাকা লাভ করছে, এই মাসে এত পার্সেন্ট লাভ করছে, এটা কিন্তু হচ্ছে বেনিফিটস, কস্ট বেনিফিটস, সেটাকে আমি বলবো ট্যানজিবল। আর আমাদের স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় জব পাচ্ছে, সেটা কিন্তু ইনট্যানজিবল। তার মানে একটা কস্টের ভিতরে যেরকম ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট থাকে, বেনিফিটসের ক্ষেত্রে কিন্তু আবার দুই রকম থাকে, ট্যানজিবল এবং ইনট্যানজিবল। এই কথাগুলো এখানে বলে দেওয়া আছে, ডিরেক্ট কস্ট কি, বেনিফিটস কি।
এখন আমরা আসি এই 3 ধরনের একটু টেকনিক আমরা শিখবো। এই ম্যাথমেটিক্স গুলো তোমরা একবার ডিরেক্টলি ইকোনমিক্সে দেখবা, আমি জাস্ট ফর্মুলা গুলো একটু দেখাই নিব এগুলো আসলে কেন লাগে। দেখো একটু আগে যেটা বলতাম যে পে ব্যাক পিরিয়ড, আমি যদি কোনো একটা বিজনেস নিজ থেকে টাকা দিয়ে শুরু করি এক ধরনের ক্যালকুলেশন, আরটা হচ্ছে আমি কোনো এক জায়গা থেকে লোন নিয়ে কাজ করলাম তাহলে কিন্তু আমার আরেক ধরনের ক্যালকুলেশন। এটাই বলা হচ্ছে যে পে ব্যাক অ্যানালাইসিস এ টেকনিক ফর ডিটারমিনিং ইফ অ্যান্ড ওয়েন দ্য ইনভেস্টমেন্ট উইল পে ফর ইটস ফেল, মানে সেই ইনভেস্টমেন্টটা নিজে পে করতেছে এক, আরটা হচ্ছে the period of the time will lapse before accrue the benefits overtake and the continuing the cost, মানে আমি অন্য কারো কাছ থেকে হয়তো লোন নিয়ে কাজ শুরু করছি, অথবা রেগুলার আমার কিছু কস্ট তাদেরকে আমাকে দেওয়া লাগবে, রেগুলার কিছু বেনিফিটস আমাদের তাদেরকে দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমার পিরিয়ডটা আসলে কখন আসবে, দুই রকমের ক্যালকুলেশন আমাকে এখানে চিন্তা করা লাগবে। তো সেটারই একটা এক্সাম্পলকে এই ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত আর পার পিরিয়ডে আমি কতটুকু দিব, এই ভ্যালুগুলো দিয়ে আমার হয়তো একটা ক্যালকুলেশন এক্সাম্পল আসতে পারে। সেই এক্সাম্পল দুইটারই আমি এখানে এক্সাম্পল দিয়ে দিছি। এই ছোট করে এক্সাম্পল, এরকম একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বলে দিবে যে ক্যালকুলেট দ্য পেমেন্ট পে ব্যাক পিরিয়ড অফ দ্য প্রজেক্ট, কতদিন পরে আমার এই টাকাটা ফেরত আসবে, মানে আমি যে এত টাকা ইনভেস্টমেন্ট শুরু করলাম আমার এই টাকাটা কতদিন পরে আমি লাভের মুখ দেখবো, সেটাও সেই দিনে দেওয়া আছে। ইনিশিয়াল পেমেন্ট কত, অ্যানুয়াল ক্যাশ ফ্লো কত, এবং 4 বছর 2 মাস পরে গিয়ে আমি অ্যামাউন্টের ক্যালকুলেশনটা আমি দেখবো। একইভাবে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেখান থেকেও আমাকে বলে দেওয়া লাগবে যে 0 মাসে আমার 50,000 টাকা আমি শুরু করলাম, কোনো লাভ নাই, পরের মাসে আমি দিলাম মানে 40 টাকা, 10 টাকা হয়তো মানে ক্যাশ ফ্লো হলো, এর পরের মাসে 13 টাকা, এর পরের মাসে 19 টাকা, এরপরে আমার কত যে লাস্ট পর্যায়ে কত মাসে গিয়ে 3.6 ইয়ারে গিয়ে আমি আমার হয়তো লাভ লস আমার চোখে আসলে পড়তে পারে। এই জন্য বলা হচ্ছে যে দুই রকমের ক্যালকুলেশন দিয়ে আমি জাস্ট ফর্মুলাগুলো এখানে দেখাইছি, তোমরা জাস্ট এখানে মানে আর কিছু না, এই এক্সাম্পল গুলো দেখবা আর এই ক্যালকুলেশন গুলো দেখবা, আমি এইগুলোর ডিটেলস তোমরা আসলে ইকোনমিক্স এর ভিতরে দেখবা, আমি জাস্ট তোমাদেরকে এখানে ফর্মুলাগুলোর সাথে ফ্যামিলিয়ার করে দিলাম। এরপরে প্রেজেন্ট ভ্যালু মেথড, মানে আমি এই কত টাকা আমি নিচ্ছি, কত টাকা কত মাসের জন্য আমি নিচ্ছি, আমি কত টাকা বেনিফিটস আমি পাইতে চাই, তাহলে আমার এই মুহূর্তে আমি মনে করো 5 বছর পরে এই মুহূর্তে আমি বের করতে চাই আমার কোম্পানিটার এই মুহূর্তে ভ্যালু কত, সেই ভ্যালুটা বের করার জন্য 3টা প্যারামিটার দেওয়া থাকবে। ইন্টারেস্ট রেট কত ছিল, কত মান্থে আমি এই মুহূর্তে আছি, এবং সেই বেনিফিটসটা আমি কতদিনে আমি পাইতে পারি, দিয়ে আমি প্রেজেন্ট ভ্যালুটা বের করতে পারবো। এই ফর্মুলাটা দেওয়া থাকবে, এই ফর্মুলা দিলে আমি এই ক্যালকুলেশনগুলো আমি বের করে ফেলতে পারবো। তো এই 3 ধরনের জিনিসগুলো আমরা বের করতে পারি, ক্যালকুলেশনগুলো ভ্যালুগুলো দেওয়া থাকবে, তোমরা জাস্ট খালি প্র্যাকটিস করবা। মানে তোমাদের জন্য মানে আমি আর এই জন্য ডিপলি ঢুকাচ্ছি না, বিকজ এগুলো ইকোনমিক্সে তোমাদেরকে আরো বেশি দেখাবে। লাস্ট আমাদের টপিকটা আজকে যেটা সিস্টেমের প্রপোজাল, যেটা আমরা বলছিলাম যে একটা সিস্টেমের প্রপোজাল আসলে আমাকে কিভাবে দাঁড় করাইতে হবে। 1 নম্বর বলা হচ্ছে যে একটা প্রপোজালের আউটলাইন তৈরি করতে হবে, ডেটা ফ্লো তৈরি করতে হবে, কোন সিস্টেমের কোন জায়গা থেকে ডেটা আসবে, কোন জায়গা ডেটা আমাকে যাবে, সিস্টেমের সাথে কে কে আসলে ইনভলভমেন্ট হবে, সেটার জন্য প্রয়োজন আমাকে মডিফাইড ডিএপি তৈরি করা যায়, অল্টারনেটিভ সলিউশন তৈরি করব, লিস্ট অফ ইকুইপমেন্ট, কি কি ইকুইপমেন্ট আমার লাগবে, সেটার জন্য টেকনিক্যাল অপারেশনাল ফিজিবিলিটি আমার কি কি লাগবে, কস্ট বেনিফিটের ক্যালকুলেশনটা আমাকে করা লাগবে, নিউ প্রসিডিউর বা হিউম্যান রিসোর্স বা ট্রেনিং আমার কি কি লাগবে, এন্টিসিপেটেড বা কি কি লিমিটেশন আমার আসতে পারে সেই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে, আর লাস্টে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের একটা প্ল্যান দেখাইতে হবে। এইটাকে আমরা আসলে বলতেছি একটা সিস্টেমের প্রপোজাল। তো এই পর্যন্ত ছিলই আমাদের আজকের লেসনের। এখন তোমরা আমাকে হয়তো বলতে পারো যে এই লেসনটা থেকে বা এই চ্যাপ্টারটা থেকে আসলে আমাদের আসলে পরীক্ষায় আসার কি জিনিস আছে। তোমাদের পরীক্ষায় আসার মতো এই যে এরকম একটা এক্সাম্পল দেওয়া থাকবে, এইখান থেকে তোমাদের এই ডেফিসিয়েন্সি এবং গোল এবং সাব গোল বের করা লাগবে। আর এইখান থেকে তোমাদের আসতে পারে যে তোমাদেরকে একটা এরকম ছোট একটা এক্সাম্পল দেওয়া থাকবে, তোমাকে হয়তো বলে দেওয়া লাগবে যে এই জিনিসটা তোমাকে বের করে দাও, আর এইখানে সেই ফর্মুলাগুলো দেওয়া আছে। এরপরে এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো, না স্যার নাই। আচ্ছা, তোমাদের সাথে তো আমাদের আবার আরেকটা ক্লাস আছে, সেটা কিবারে? বুধবারে না? বৃহস্পতিবার। বৃহস্পতিবার একটা ক্লাস আছে। ওকে, বৃহস্পতিবার যদি হয় তো মানে সমস্যা নাই, আমরা তারপরও আমাদের যেহেতু টাইম আছে আমরা একটু আলোচনা করে নেই যে আমাদের মিড মানে ফাইনাল এক্সামের আসলে প্যাটার্নটা কেমন হবে, তোমাদেরকে একটু আমি বলে নেই, তারপরও
আমি মানে একটু আলোচনা করে নেই। তোমাদের যেই অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা তো তোমরা অলরেডি সাবমিট করছো, যারা যারা করো নাই করে ফেলবা। ওকে, আর ক্লাস টেস্টের ব্যাপারটা আমি আজকে আপলোড করে দিব, মানে মানে খুব তাড়াতাড়ি মার্কটা আপডেট করে দিব। ওকে, ফাইনাল মিড টার্মের এক্সামে যেই যে জিনিসগুলো থাকবে সে দেখো, এই যে উইক 1 থেকে উইক 6 পর্যন্ত তোমাদের 6টা মানে এই লেসনের উপর থাকবে। এখানে প্রথমে যেই মানে টোটাল আমি চেষ্টা করব মানে এই ফ্লোটাতে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা ফলো করার জন্য। একটা কোশ্চেন দেওয়া থাকবে তোমাদের সিনারিও থেকে, তোমাদেরকে প্যাটার্নটা বের করা। একটু লাইনে থাকো, তো আমার একটা কল আসছে। ওকে, তো যেটা বলছিলাম যে এই জায়গায় তোমাদের একটা মানে প্যাটার্নটা এরকম ভাবে থাকবে কিছু, যে মানে দেখো মিড টার্মের মার্কটা আশা করতেছি 5টা কোশ্চেনের মধ্যে থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে 5 মার্ক করে 25 মার্কে থাকবে, মানে যেটার ভিতরে হয়তো কোনো অল্টারনেটিভ অপশন থাকবে না। তো কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হবে দেখো, এখানে আমি আরেকটু ক্ল্যারিফাই করি যে ফাইন্ড আউট দ্য টাইপ অফ ইনফরমেশন দিয়ে, এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে, ওই যে যেমন আমাদের কুইজ 1-এর যে টাইপের একটা কোশ্চেন করছিলাম এক। তারপরে তোমাদের একটা ছোট সিনারিও দিয়ে তোমাকে, যেমন যে টোটালি কুইজ 1-এর ভিতরে যে কোন রিকোয়ারমেন্টস গ্যাদারিং টেকনিকটা তুমি ফলো করবা ওই ডেটাটা কালেকশনের ক্ষেত্রে, ইন্টারভিউ, কোশ্চেনিয়ার, ক্লোজ কোশ্চেন, ওপেন কোশ্চেন, এরকম একটা সিনারিও দিয়ে তোমাকে বলে দেবে যে কোন মেথডটা তুমি ফলো করবা এক। আরেকটা সিনারিও দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে বলবে যে ডিএফডি 0 আঁকো এবং ডিএফডি 1 আঁকো। আরেকটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে বলবে ডিসিশন ট্রি, টেবিল এবং স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ আঁকো। আরেকটা আর আজকের যে লেসনটা সেটা থেকে তোমাকে হয়তো বলে দেওয়া থাকবে যে একটা সলিউশন প্রবলেম দেওয়া থাকবে, সেটা করার জন্য তোমার গোল কি, সাব গোল কি তুমি দেখো। এখন আমাকে বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা কোশ্চেনের প্যাটার্ন নিয়ে। যদিও আমরা আলোচনা করবো আরেকবার, জাস্ট এইটুকু আমি ড্রাফট তোমাদেরকে করে দিলাম যে কোশ্চেনের প্যাটার্নটা আসলে এরকম হবে। স্যার একটা প্রিভিয়াস কোশ্চেন স্যার অ্যাড করলে স্যার আমাদের জন্য ভালো হতো স্যার। ওকে ওকে, আমি প্রিভিয়াস একটা কোশ্চেন আমি অ্যাড করে দেব, সমস্যা নেই। জি স্যার, ঠিক আছে। আমি বিএলসি তে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আপলোড করে রাখছি, তোমরা বিএলসি তে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও।